এই পার্টের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নিউমোথোরাক্স। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে পালমোনারি এম্বোলিজম। থার্ড হচ্ছে গুড পাস্টুস ডিজিজ, গ্যালভাটোসিস্টিক পলিএনজাইটিস। এরপর হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। এরপর আছে কিছু অকুপেশনাল ডিজিজ, এর মধ্যে অকুপেশনাল অ্যাজমা আছে এবং আদার্স কিছু ডিজিজ আছে। আমরা সবাই ফার্স্টে পড়বো হচ্ছে নিউমোথোরাক্সটা। এটা একদম লাস্ট টপিক আমাদের, কিন্তু এটা যেহেতু পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা আগে পড়বো। তাহলে নিউমোথোরাক্স কাকে বলে? দিস ইজ দ্য প্রেজেন্স অফ এয়ার ইন প্লুরাল স্পেস। তাহলে প্লুরাল স্পেসে যদি ফ্লুইড জমায় সেটাকে আমরা বলছিলাম প্লুরাল ইফিউশন, আর এয়ার জমালে সেটাকে আমরা বলবো নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্পন্টেনাস নিউমোথোরাক্স আর একটা হচ্ছে ট্রমাটিক। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্পন্টেনাসটা। স্পন্টেনাস আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা প্রাইমারি, যেখানে আন্ডারলাইন কোনো লাং ডিজিজ থাকে না, আর সেকেন্ডারি, যেখানে আগে থেকে কোনো একটা লাং ডিজিজ আছে। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে সিওপিডি এবং টিউবারকুলোসিস। এছাড়া অ্যাজমা, লাং অ্যাবসেস, ইনফেকশন, ক্যান্সার, যে কোনো ফাইব্রোটিক বা সিস্টিক ডিজিজ হতে পারে। তাহলে আন্ডারলাইন যদি কোনো লাং ডিজিজ থাকে, এরপর নিউমোথোরাক্স ডেভেলপ করে, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি স্পন্টেনাস নিউমোথোরাক্স। আগে কোনো লাং ডিজিজ ছিল না, এরকম কোনো পেশেন্ট যদি নিউমোথোরাক্স ডেভেলপ করে, সেটাকে আমরা বলবো প্রাইমারি স্পন্টেনাস নিউমোথোরাক্স। এটা আমাদের লাগবে মেইনলি ম্যানেজমেন্ট পারপোজে। দুইটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিফারেন্ট। এরপর ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন একটা আমরা পড়লাম হচ্ছে প্রাইমারি স্পন্টেনাস নিউমোথোরাক্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউমোথোরাক্স। প্রাইমারি ক্ষেত্রে নো হিস্ট্রি অফ লাং ডিজিজ, এটা বেশি একাধিক। যদি পেশেন্টে স্মোকিং হিস্ট্রি থাকে বা টল স্ট্রেচার থাকে, অথবা প্রেজেন্স অফ এপিক্যাল সাবক্লুরাল ব্লেডস, এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের টল স্ট্রেচার বা স্মোকিং এই ধরনের হিস্ট্রির কথা বলা থাকে। আর সেকেন্ডারিতে কি থাকবে? প্রি এক্সিস্টিং একটা লাং ডিজিজের হিস্ট্রি থাকবে। এছাড়া নিউমোথোরাক্স আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লোজ নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স এন্ড টেনশন নিউমোথোরাক্স। এটা ডিপেন্ড করে যে এয়ার ওয়ে আছে বা যেখান থেকে এয়ার আসতেছে, এই পাথওয়েটা, যে ক্যারেক্টার, এটার উপরে। তাহলে আমাদের এখানে ফার্স্ট যে ছবিটা, এটা হচ্ছে ক্লোজ টাইপ। তাহলে এটা হচ্ছে আমাদের লাং টিস্যু, আর এই যে প্লুরাল ক্যাভিটিতে এখানে হচ্ছে আমাদের এয়ার জমা হয়েছে। এখানে লাংস থেকে যে প্লুরাল স্পেস যে এয়ারটা আসছে, যে চ্যানেলের মাধ্যমে বা যে পাথওয়ের মাধ্যমে, এই পাথওয়েটা ক্লোজড হয়ে গেছে। এই কারণে এটাকে বলা হচ্ছে ক্লোজ টাইপ অফ নিউমোথোরাক্স। তাহলে এটা একটা সময় গিয়ে দেখা যায় যে এয়ারটা রিজার্ভ হয়ে যায় এবং এটাতে তেমন কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে না, এগুলো তেমন কোনো সিরিয়াস ইফেক্টও থাকে না। ওপেন টাইপটাতে কি হয়, আমাদের যে এয়ার ওয়ে আছে, এই এয়ার ওয়ের সাথে প্লুরাল যে স্পেস আছে, এখানে যে কানেকশনটা, এটা ওপেন থাকে। ফলে এয়ার কন্টিনিউয়াসলি প্লুরাল স্পেস আসে, স্পেসের সময় আবার স্পেসের সময় এটা বের হয়ে যায়। এটা হচ্ছে ক্লোজটা থেকে একটু খারাপ বেশি। তাহলে এখানে পেশেন্টের এমপাইমা ডেভেলপ করতে পারে, বা এখানে ইনফেকশন ডেভেলপ করতে পারে। সব থেকে খারাপ হচ্ছে কোনটা? টেনশন টাইপ নিউমোথোরাক্স। এটার ক্ষেত্রে কি হয়, এখানে এয়ারওয়ে এবং প্লুরাল স্পেসের মধ্যে যে কমিউনিকেশনটা আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে। তার মানে যখন পেশেন্ট ইন্সপিরেশন নিবে, তখন হচ্ছে এয়ারটা এখান থেকে প্লুরাল স্পেসে এসে জমা হবে। বাট যখন এক্সপাইরেশন করবে, তখন এই ভালভটা বা এই পাথওয়েটা ক্লোজ হয়ে যাবে, ফলে এয়ারটা বের হতে পারবে না। তাহলে প্রতিবার রেসপিরেশনের সময় এখানে এক্সট্রা এয়ার জমা হবে। এই যে কমিউনিকেশনটা, এটা যদি ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে, তখন হচ্ছে মেইনলি টেনশন নিউমোথোরাক্স ডেভেলপ করবে। তো এটা হচ্ছে সব থেকে খারাপ টাইপ। তাহলে এখানে সমস্যা হবে, প্রতিবার রেসপিরেশনের সময় এক্সট্রা এয়ার জমা হচ্ছে। এই এয়ারটা কি করবে, লাংসটাকে পুশ করে কম্প্রেস করে ফেলবে, ফলে আমাদের যে ভেন্টিলেশন, এটা হ্যাম্পার্ড হবে। আর এখানে কি কি ফাইন্ডিংস পাবো আমরা? যেহেতু এখানে এক্সট্রা এয়ার জমা হচ্ছে এবং লাংসটাকে পুশ করছে,
সো এটা পুরো মিডিয়াস্টামকে পুশ করবে, ফলে ট্রিয়াকিয়াটা শিফটেড থাকবে অপোজিট সাইডে। মিডিয়াস্টাল যে কন্টেন্ট আছে এটা হচ্ছে অপোজিট সাইডে শিফটেড হবে। তাহলে আমাদের পরীক্ষায় বেশি আসে হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। কাকে বলে? কমিউনিকেশন বিটুইন এয়ারওয়ে অ্যান্ড প্লুরাল স্পেস অ্যাক্টস অ্যাজ এ ওয়ান ওয়ে ভালভ। তার মানে ইন্সপায়ার সময় এয়ারটা এখানে এসে জমা হবে, কিন্তু এক্সপায়ার সময় আর বের হতে পারবে না। এয়ার এন্টার্স দ্য প্লুরাল স্পেস ডিউরিং ইন্সপায়ারেশন বাট ডাজ নট এসকেপ অন এক্সপায়ারেশন। এতে কি ইফেক্ট পড়বে? একটা হচ্ছে মিড এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস দ্য অপোজিট সাইড, compression of the opposite normal lung, impairment of systemic venous return, cardiovascular compromise। এটা হচ্ছে সবথেকে খারাপ টাইপ নিউমোথরাক্সের মধ্যে। ক্লিনিক্যাল ফিচার্সে পেশেন্টের মোস্ট কমন সিমটমস থাকে সাডেন অনসেট অফ ইউনিল্যাটারাল প্লুরাইটিক চেস্ট পেইন অ্যান্ড অল ব্রেথলেসনেস। তার মানে চেস্ট পেইন থাকবে, সাথে ব্রেথলেসনেস থাকতে পারে। আর ফাইন্ডিংস আমরা কি পাবো? যদি স্মল নিউমোথরাক্স হয় তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনে কোনো ফাইন্ডিংস নাও পাওয়া যেতে পারে, এটা শুধু নর্মাল থাকতে পারে। যদি লার্জ নিউমোথরাক্স হয়, লার্জ নিউমোথরাক্স হলে আমরা হচ্ছে সেক্ষেত্রে ডিক্রিজ অর অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড পাবো। কারণ এখানে যে এক্সট্রা এয়ার জমা হচ্ছে, এয়ার জমা হলে এখান থেকে কোনো ব্রেথ সাউন্ড ট্রান্সমিট করতে পারবে না, ফলে ব্রেথ সাউন্ডটা ডিমিনিশ থাকবে, অনেক সময় অ্যাবসেন্ট থাকতে পারে। আর যদি টেনশন নিউমোথরাক্স হয়, মানে লাস্টের যে টাইপটা, এখানে কি হবে? পেশেন্টের র্যাপিডলি প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস থাকবে। তারপর সেখানে যদি কার্ডিওভাস্কুলার কম্প্রোমাইজ হচ্ছে, সো এখানে ট্যাকিকার্ডিয়া থাকবে, হাইপোটেনশন থাকতে পারে, সায়ানোসিস থাকতে পারে, আর ট্রিয়াকিয়াল ডিসপ্লেসমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য সাইড অফ সাইলেন্ট হেমিথোরাক্স। তার মানে যে সাইডে এয়ার বেশি জমা হয়েছে এই সাইডে তো আমরা ব্রেথ সাউন্ড ডিমিনিশ বা অ্যাবসেন্ট পাচ্ছি। তার মানে এই সাইডে হেমিথোরাক্স থেকে সাইলেন্ট হেমিথোরাক্স, মানে এই সাইডে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। ট্রিয়াকিয়াটা কি থাকবে? অ্যাওয়ে ফ্রম দ্য সাইড অফ সাইলেন্ট হেমিথোরাক্স, মানে যে সাইডে অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড পাচ্ছে তার অপোজিট সাইডে শিফটেড থাকবে। তাহলে পুদালিফিশন এবং টেনশন নিউমোথরাক্স দুইটা ক্ষেত্রে ট্রিয়াকিয়া শিফটেড থাকে অপোজিট সাইডে। ডিফারেন্সটা হচ্ছে পারকাশন নোটে। পুদালিফিশনের ক্ষেত্রে পারকাশন নোট থাকবে ডাল, আর টেনশন নিউমোথরাক্সের ক্ষেত্রে পারকাশন নোট থাকবে হচ্ছে হাইপার রেজোনেন্স। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, কম্বিনেশন অফ অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ডস অ্যান্ড রেজোনেন্ট পারকাশন নোট ইজ ডায়াগনস্টিক অফ নিউমোথরাক্স। নিউমোথরাক্সের যে কোনো সিনারিও পরীক্ষায় থাকলে এই দুটো ফাইন্ডিংস আমাদের খেয়াল রাখা লাগবে। তাহলে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট থাকবে, পারকাশন নোট থাকবে রেজোনেন্ট বা হাইপার রেজোনেন্ট। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা একটা চেস্ট এক্সরে করবো। এক্সরে করলে আমরা কি পাবো? sharply defined edge of deflected lung with complete translucency, no lung markings between this and chest wall। তার মানে এই ছবিগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে যে লাংসটা কমপ্রেস হয়ে গেছে, এই লাংস এটার শার্প ডিফলেক্টেড লাং মার্জিন পাবো। আর যেখানে নিউমোথরাক্স আছে এই জায়গাটাতে শুধুমাত্র এয়ার আছে, এখানে কোনো লাং টিস্যু নাই, সো কোনো পালমোনারি ভাস্কুলার মার্কিং পাওয়া যাবে না। তো এখানে যেহেতু এক্সট্রা এয়ার জমা হয়েছে এই কারণে এখানে শ্যাডো দেখা যাবে ট্রান্সলুসেন্ট, মানে বেশি ব্ল্যাকেনিং থাকবে। তাহলে এটা বলা আছে কমপ্লিট ট্রান্সলুসেন্সি উইথাউট এনি লাং মার্কিংস। তাহলে নিউমোথরাক্সের ক্ষেত্রে আমরা এই ফাইন্ডিংসটা পাবো। ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্টের ভিতরে আমরা একটু আগে বলছিলাম আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা কি স্পন্টেনাস নিউমোথরাক্স নাকি সেকেন্ডারি নিউমোথরাক্স। এখানে একটু আছে, এখানে আছে স্পন্টেনাস প্রাইমারি হবে এটা। তাহলে প্রাইমারি নিউমোথরাক্স মানে যেখানে কোনো লাং ডিজিজ হিস্ট্রি নেই আগে থেকে। সেকেন্ডারি নিউমোথরাক্স মানে প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে। প্রাইমারি নিউমোথরাক্স যদি হয় সেক্ষেত্রে আমরা সবার আগে দেখবো সাইজ এবং সিমটমস। নিউমোথরাক্সের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নিউমোথরাক্সের সাইজ, আর একটা হচ্ছে পেশেন্টের সিমটমস আছে কিনা। প্রাইমারি নিউমোথরাক্সের পেশেন্টের যদি নিউমোথরাক্সের সাইজ লেস দেন 2 সেন্টিমিটার হয় এবং অ্যাসিম্পটোমেটিক থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ইউজুয়ালি স্পন্টানিয়াসলি রিজলভ হয়ে যায়। সো আমাদের তেমন কোনো প্রসিডিউর বা ইন্টারভেনশন করা লাগবে না, আমরা জাস্ট পেশেন্টকে অবজার্ভ করবো ফর 6 আওয়ার্স,
এবং আউটপেশেন্ট ফলো আপ করবো। এটা হচ্ছে স্মল নিউমোথোরাক্স এবং হচ্ছে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের জন্য। এই যে 2 সেন্টিমিটার, এটা আবার নিচে আমরা বলবো পিছনে এটা মানে কিসের ভিত্তিতে বলা হয়েছে। আর যদি কোনো পেশেন্টের সিমটোমেটিক থাকে, মানে ব্রেথলেসনেস থাকে, অথবা এই সাইজটা যদি মোর দ্যান 2 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, পারকিউটেনিয়াস নিডল অ্যাসপিরেশন। তাহলে সাইজ 2 সেন্টিমিটারের কম অ্যাসিম্পটোমেটিক, আমরা জাস্ট শুধু ফলো আপ করবো আউট পেশেন্ট বেজে, এই পেশেন্টের ভর্তি দেওয়ার দরকার নেই, অবজারভেশন করবো, ফলো আপ করবো। আর সিমটোমেটিক অথবা সাইজ 2 সেন্টিমিটার বেশি, আমরা হচ্ছে নিডল অ্যাসপিরেশন করবো। এখন কোনো পেশেন্টের দেখা গেলো নিডল অ্যাসপিরেশন করার পরেও পেশেন্ট ব্রেথলেসনেস আছে, অথবা নিডল অ্যাসপিরেশন করার পরও সাইজ 2 সেন্টিমিটার বেশি রয়ে গেছে, অথবা নিডল অ্যাসপিরেশন করার সময় মোর দেন 2.5 লিটার অ্যাসপিরেশন করা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হবে হচ্ছে চেস্ট ড্রেন। তাহলে কি কি কন্ডিশন বললাম, ব্রেথলেসনেস অর পারসিস্টেন্ট লার্জ নিউমোথোরাক্স ডেসপাইট অ্যাসপিরেশন অর মোর দেন 2.5 লিটার অ্যাসপিরেশন। তাহলে প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে চেস্ট ড্রেনের ইন্ডিকেশন হচ্ছে 3টা। একটা হচ্ছে নিডল অ্যাসপিরেশন করার পরে যদি ব্রেথলেসনেস থাকে, অথবা নিউমোথোরাক্স সাইজ যদি অ্যাসপিরেশন করার পরেও বেশি থাকে, অথবা মোর দেন 2.5 লিটার যদি অ্যাসপিরেশন করা হয়। এরপর সেকেন্ডারি নিউমোথোরাক্স, মানে যাদের আগে থেকে একটা লাং ডিজিজ আছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। তাহলে অল পেশেন্টস রিকোয়ার অ্যাডমিশন। এখানে যদি পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে এবং সাইজ 1 to 2 সেন্টিমিটার থাকে, তাহলে আমরা নিডল অ্যাসপিরেশন করবো, যেটা প্রাইমারি ক্ষেত্রে আমরা শুধু অবজার্ভ করছিলাম। আর যদি পেশেন্ট সিমটোমেটিক হয়, মানে ব্রেথলেসনেস থাকে, অথবা সাইজ মোর দেন 2 সেন্টিমিটার হয়, অথবা যদি কোনো পেশেন্টের অ্যাসপিরেশন করার পরও সাইজ মোর দেন 1 সেন্টিমিটার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেস্ট ড্রেন দিব। মানে প্রাইমারি ক্ষেত্রে যেটা আমরা নিডল অ্যাসপিরেশন করছিলাম, সেখানে সেকেন্ডারি ক্ষেত্রে আমাদের এখানে চেস্ট ড্রেনটা আগে চলে আসতেছে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে আমাদের পরীক্ষায় যখন কোনো সিনারিও পাবো, এই পেশেন্টটার যে নিউমোথোরাক্স, এটি প্রাইমারি নিউমোথোরাক্স নাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা সিওপিডি পেশেন্ট বা টিবি পেশেন্ট, তার যদি নিউমোথোরাক্স হয়, তার ম্যানেজমেন্ট প্ল্যান যেমন হবে, যে পেশেন্টটা আগে থেকে কোনো লাং ডিজিজ নাই, তার ম্যানেজমেন্ট প্ল্যানটা ডিফারেন্ট হবে। আর যদি কোনো পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স থাকে, টেনশন নিউমোথোরাক্স কেমনে বুঝবো, পেশেন্টের বিপি কম থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, ট্র্যাকিয়া শিফটেড থাকবে, পেশেন্ট সায়ানোস থাকতে পারে। তাহলে এই ধরনের যদি কোনো পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট হবে ইনসারশন অফ এ ক্যানুলা ইনটু কোদাল স্পেস ফলোড বাই চেস্ট ড্রেন ইনসারশন। তাহলে এখানে ফার্স্টে হচ্ছে আমাদের একটা ক্যানুলা ইনসার্ট করে প্রেশারটা কমাইতে হবে, এবং এই পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই চেস্ট ড্রেন দিতে হবে। তাহলে আমাদের ম্যানেজমেন্ট পারপজে দুই খেয়াল রাখা লাগবে, যে একটা হচ্ছে এটা কি প্রাইমারি নিউমোথোরাক্স নাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স নাকি টেনশন নিউমোথোরাক্স। এরপর প্রাইমারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা লাগবে এটা সাইজ কত আছে, আর পেশেন্ট সিমটোমেটিক নাকি অ্যাসিমটোমেটিক। এখন কোনো পেশেন্ট যদি রিকারেন্ট স্পন্টানাস নিউমোথোরাক্স হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুলোডিস করতে হবে টু প্রিভেন্ট রিকারেন্ট নিউমোথোরাক্স। তাহলে কোন কোন পেশেন্টের বা কখন আমরা সার্জিক্যাল পুলোডিসিস করব, একটা হচ্ছে যে কোনো পেশেন্টের যদি সেকেন্ড টাইম নিউমোথোরাক্স হয়, তারপরে আমরা করব, অথবা কোনো পেশেন্টের ফার্স্ট এপিসোড অফ সেকেন্ডারি নিউমোথোরাক্স ইফ লো রেসপিরেটরি রিজার্ভ মেক্স রিকারেন্ট হ্যাজার্ডাস। তাহলে ইউজুয়ালি আমরা দুই দুইবার দুইবার নিউমোথোরাক্স হলে তারপরে করি। তো যদি কোনো সেকেন্ডারি নিউমোথোরাক্স থাকে, মানে যাদের আগে থেকে লাং ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে ফার্স্ট এপিসোডের পরেই পুলোডিসিস করা যেতে পারে। এরপর আমরা যদি চেস্ট ড্রেন দিলাম, এই চেস্ট ড্রেনের ম্যানেজমেন্ট কি হবে। চেস্ট ড্রেনের ম্যানেজমেন্ট থেকেও পরীক্ষা খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। ফার্স্ট কোশ্চেন যেটা আসে, চেস্ট ড্রেন আমরা কখন রিমুভ করবো। তাহলে ড্রেন যখন দেওয়া হয়, চেস্ট ড্রেনের মধ্যে বাবলিং হয় ডিউ টু এয়ার। এই বাবলিংটা যখন বন্ধ হবে এবং এক্সরে করে দেখি আমরা লাংটা ফুলি ইনফ্ল্যাট করছে, তাহলে পরের দিন মর্নিং এ আমরা হচ্ছে চেস্ট ড্রেনটা রিমুভ করবো। তাহলে দুইটা কন্ডিশন, এটা হচ্ছে লাং হ্যাজ ফুলি রিইনফ্লেটেড, তাহলে এটা আমরা চেস্ট এক্সরে করে বুঝতে পারবো। আর এটা হচ্ছে বাবলিং হ্যাজ স্টপড, দুইটা কন্ডিশন। এখন কোনো পেশেন্টের দেখা যাচ্ছে 48 আওয়ার্স পরও বাবল গুলো আসতেছে এখনো 10 টিউব দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সিটি স্ক্যান করবো এবং সার্জিক্যাল রেফারেল দিব। এটাও অনেক সব পরীক্ষা কোশ্চেন আসে।
কোন একটা পেশেন্টের নিউমোথ্রাক্স ছিল, চেস্ট ড্রেন দেওয়া হয়েছে, এখন 2 দিন পার হয়ে গেছে, মানে 48 আওয়ার্স পার হয়ে গেছে, কিন্তু এখনো চেস্ট ড্রেন টিউব দিয়ে এয়ার বাবল আসতেছে। নেক্সট ম্যানেজমেন্ট কি হবে? তাহলে আমরা একটা সিটি স্ক্যান করবো, সার্জিক্যাল রেফারেল দেবো। আর যদি 5 থেকে 7 দিন পরও দেখা যায় যে এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, বাবল এয়ার বাবলটা আসতেছে, সেক্ষেত্রে সার্জারি করতে হবে। আর যদি কোনো পেশেন্টের দেখা যায় যে এক্সরে করে এখনো ফুললি রিইনফ্লেশন হয় নাই, লাংটা পুরোপুরি এক্সপ্যান্ড করে না এখনো, কিন্তু কোনো ড্রেন টিউব দিয়ে কোনো বাবল আসতেছে না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে টিউবটা হয় ব্লক হয়ে গেছে, বা হচ্ছে কিংড হয়ে গেছে, অথবা ডিসপ্লেসড হয়ে গেছে। তার মানে টিউবে কোনো একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন বা মেকানিক্যাল কোনো প্রবলেম হয়েছে। তাহলে এই 4টা কন্ডিশন দিয়ে পরীক্ষায় সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসে। এরপর হচ্ছে অ্যাডভাইস। নিম্নত হচ্ছে একটা পেশেন্ট আমরা কি কি অ্যাডভাইস দেবো। ফার্স্ট হচ্ছে পেশেন্টগুলোকে অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে, তাহলে পেশেন্ট শুড বি অ্যাডভাইস টু স্টপ স্মোকিং। সেকেন্ড যেটা কোশ্চেন আসে যে পেশেন্টরা এয়ার ট্রাভেল করতে পারবে কিনা, তাহলে কোনো পেশেন্টের যদি ক্লোজ নিউমোথ্রাক্স থাকে তাহলে তাদেরকে অ্যাডভাইস দিতে হবে যেন তারা এয়ার ট্রাভেল না করে। আর যদি কোনো পেশেন্টের কমপ্লিট ডিসলিউশন হয়ে যায়, নেক্সট করে আমরা দেখলাম তার কমপ্লিটলি লাংসটা এক্সপ্যান্ড করে গেছে, এবং এটা এক্সরেতে কনফার্ম হইতে হবে। যদি কোনো পেশেন্টের কমপ্লিট ডিসলিউশন হয়ে যায়, তাহলে এর 7 দিন পর থেকে পেশেন্ট ফ্লাইং বা এয়ার ট্রাভেল করতে পারবে। তাহলে এয়ার ট্রাভেল করার কন্ডিশন কি? কমপ্লিট রিসলিউশন হইতে হবে, কনফার্ম বাই চেস্ট এক্সরে, এবং এর 7 দিন পর থেকে করতে হবে। নিউমোথ্রাক্সের পেশেন্টের জন্য ডাইভিং কন্ট্রাইন্ডিকেটেড, নট ড্রাইভিং, এটা হচ্ছে ডাইভিং, মানে যারা ডাইভ করে আর কি। আনলেস এ সার্জিক্যাল ফ্লুইডোসিস হ্যাজ সিলড আ লাং টু চেস্ট ওয়াল। তাহলে এই ধরনের যে অপশনগুলো আছে প্রত্যেকটা পরীক্ষা কোশ্চেন আসে, যেটা এয়ার ট্রাভেল করতে পারবে কিনা, করতে পারলে কখন করতে পারবে, ডাইভিং করতে পারবে কিনা, যদি ডাইভিং করতে চায় তাহলে সেক্ষেত্রে কি কন্ডিশন, আর হচ্ছে পেশেন্টের অ্যাডভাইস কি দিতে হবে যে স্মোকিং বন্ধ করার জন্য। তাহলে পুরো ম্যানেজমেন্ট থেকে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটাই এফসিবিএস এবং এমআরসিপি যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট থেকে কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা অন্য টপিকগুলো পড়ি। এখন সাইজ যেটা বলা ছিল 2 সেন্টিমিটার, এটা হচ্ছে মেইনলি লাং এজ এবং চেস্ট ওয়াল এটার ডিস্টেন্সটাকে ইন্ডিকেট করে। এটা যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় এটাকে বলা হবে স্মল নিউমোথোরাক্স, যদি মোর দেন 2 সেন্টিমিটার হয় এটা হচ্ছে লার্জ নিউমোথোরাক্স। এরপরে এখানে ডেভিডসন একটা ফিগার আছে, ইন্ডিকেশন অফ টিউব, কখন কখন আমরা ড্রেন টিউব বা চেস্ট টিউব দিব, আর একটা হচ্ছে নিডল এসপিরেশন। তাহলে টিউবের ইন্ডিকেশন হচ্ছে একটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, যদি পেশেন্টের ক্রনিক লাং ডিজিজ থাকে, মানে সেকেন্ডারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে। যদি মোর দেন 15% অফ হিমোথ্রাক্স ইনভলভমেন্ট বা সিগনিফিকেন্ট ডিসনিয়া থাকে, সাথে পেশেন্টের বয়স যদি 50-এর বেশি হয়। আরেকটা হচ্ছে মোর দেন 2.5 লিটার অ্যাসপিরেশন যদি করা হয়েছে, অথবা নিউমোথ্রাক্স যদি পারসিস্টেন্ট থাকে, তাহলে এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। আচ্ছা, নিডল অ্যাসপিরেশন আমরা কোথায় দেবো? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অ্যান্টেরিয়রলি ইন মিড ক্লাভিকুলার লাইন। আর নিডল অ্যাসপিরেশন ডিসকন্টিনিউ কখন করবো? যদি রেজিস্ট্যান্স ফিল হয়, অথবা পেশেন্টের যদি সিভিয়ার বা এক্সেসিভ কাফ হয়, আর যদি মোর দেন 2.5 লিটার এয়ার ইজ রিমুভ হয়। তাহলে 2.5 লিটার বেশি এয়ার রিমুভ করা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা চেস্ট ড্রেন দিব। তাহলে এই ছিল আমাদের নিউমোথ্রাক্স রিলেটেড ডিসকাশন। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। ডেভিডসনের যে বক্সটা আছে পালমোনারি এম্বোলিজম, এখানে 3টে টাইপ বলা আছে, একটা হচ্ছে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, দেন হচ্ছে অ্যাকিউট স্মল আর মিডিয়াম পালমোনারি এম্বোলিজম, আর একটা হচ্ছে ক্রনিক পালমোনারি এম্বোলিজম। এর মধ্যে পরীক্ষায় সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এবং আমরা মোটামুটি এইটা পড়লেই পরীক্ষার যে কোনো কোশ্চেন কভার হয়ে যাবে। এই পেশেন্টের সিমটমস কেমন থাকে? ক্র্যাশিং সেন্ট্রাল চেস্ট পেইন, সিভিয়ার ডিসনিয়া, ফেইন্টনেস অর কলাপস, তাহলে এগুলো নিয়ে মেইনলি প্রেজেন্ট করে।
তাহলে এই ধরনের যে ফিচার্স, এটা টেনশন নিউমোথরাক্স আমরা পাইতে পারি, পালমোনারি এম্বোলিজম পাইতে পারি, এবং এমনকি মাইক্রোরাল ইনফেকশন যে পেশেন্ট তাদের ক্ষেত্রে পাইতে পারি। তাহলে ফিচার্সগুলো মোটামুটি সিমিলার। তাহলে আমাদের অন্যান্য ক্লু দেখে আমাদেরকে ডিজিজগুলো ডিফারেন্সিয়েট করতে হবে। সাইনের মধ্যে একই, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, রেস, জেভিপি পাইতে পারি, লাউড P2 থাকতে পারে, সিভিয়ার সাইনোসিস থাকতে পারে, ইউরিনারি আউটপুট কমে যেতে পারে। তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি? একটা হচ্ছে চেস্ট এক্সরে। তাহলে এখানে এক্সরে ইউজুয়ালি নর্মাল থাকবে, যেটা টেনশন নিউমোথরাক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম কি ওখানে ট্রান্সলুসেন্স থাকবে, কোনো লাং মার্কিংস থাকবে না। আর পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে চেস্ট এক্সরে হবে নর্মাল। দেন হচ্ছে এমআই থেকে আলাদা করবো কিভাবে? ইসিজি দেখে। তাহলে ইসিজিতে এমআই এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ভাস্কুলার যে টেরিটরি আছে সেই টেরিটরি অনুযায়ী ইসিজি চেঞ্জ থাকবে। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে কিছু নন স্পেসিফিক চেঞ্জ পাওয়া যায়, যেমন অ্যান্টিরিয়র টি ইনভার্সন থাকতে পারে, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে, আর একটা হচ্ছে S1Q3T3, মানে লিড 1 এ S1 পাওয়া যাবে, লিড 3 তে কিউ ওয়েভ এন্ড টি ইনভার্সন পাওয়া যেতে পারে। এটা হচ্ছে খুবই ক্লাসিক্যাল সাইন, তবে ইউজুয়ালি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায় না। এবিজি করলে আমরা কি পাবো? পার্শিয়াল প্রেশার অক্সিজেন কম থাকবে, হাইপোভেন্টিলেশনের কারণে পার্শিয়াল প্রেশার কার্বন কম থাকবে। যেহেতু এখানে কার্ডিয়াক কম্প্রোমাইজ হয়, সো পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস থাকতে পারে। কজের মধ্যে পালমোনারি এম্বোলিজমের মোস্ট কমন কজ হচ্ছে প্রোপাগেশন অফ লোয়ার লিম্ব ডিপ ভেইন থ্রম্বোসিস বা ভেনাস থ্রম্বো এম্বোলিজম। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের লোয়ার লিম্ব ডিভিটি আছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট। এবার সে ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন থেকে পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে এই যে ফ্লোচার্টটা আছে, ফ্লোচার্ট রিলেটেড। তাহলে আমরা যদি কোনো পেশেন্টের পালমোনারি এম্বোলিজম সাসপেক্ট করি, কোনো পেশেন্টের এরকম চেস্ট পেন নিয়ে আসছে সিভিয়ার, সাথে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আছে, তারপর হচ্ছে পেশেন্টের হিমোডিনামিক্যালি আনস্টেবল, এই ধরনের যদি কোনো ফিচার্স থাকে, আমরা যদি অস্কারেটেড করে দেখি পেশেন্টের লাংসে তেমন কোনো ফাইন্ডিংস নেই, তাহলে পালমোনারি এম্বোলিজম পেশেন্টের অস্কারেশন করলে তেমন কোনো ফাইন্ডিংস পাওয়া যাবে না। তাহলে রেসপিরেটরি যদি কোনো ফাইন্ডিংস না থাকে আর সাথে এই ধরনের প্রেজেন্টেশন থাকে, তাহলে আমরা পালমোনারি এম্বোলিজম সাসপেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েলস স্কোরিং করা। ওয়েলস স্কোরিং পয়েন্টগুলো এখানে দেওয়া নেই, আলাদা করে দেখে নিতে হবে। ওয়েলস স্কোরিং করার পরে আমরা যদি দেখি মোর দ্যান 4 পয়েন্টস, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পালমোনারি এম্বোলিজম লাইকলি, মানে পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্স বেশি। আর যদি 4 বা 4 কম থাকে তাহলে পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্স কম। যদি কোনো পেশেন্টের স্কোর 4 এর বেশি থাকে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন হবে ইমিডিয়েট সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম। এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস। তবে কোনো পেশেন্টের যদি সিটিপিএ করতে দেরি হয় বা রিপোর্ট আসতে দেরি হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ স্টার্ট করে দেবো। এটা অনেক সময় ম্যানেজমেন্টের কোশ্চেন আসে। কোনো একটা পেশেন্ট আসছে এরকম পালমোনারি এম্বোলিজম সাসপেক্টেড, ওয়েল স্কোর করা হয়েছে, স্কোর দেখা 4 এর বেশি, কিন্তু সিটিপিএ করার সুযোগ নেই এখন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? তাহলে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করে দেবো। আর যদি সিটিপিএ করার সুযোগ থাকে তাহলে ইমিডিয়েট সিটিপিএ করবো। সিটিপিএ পজিটিভ হলে পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস্ট এবং সেটা অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করবো। এখন যদি দেখি সিটিপিএ নেগেটিভ আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো পেশেন্টের ডিভিটি সাসপেশন আছে কিনা। ডিভিটি যদি থাকে পেশেন্টের সাসপেক্টেড, সেক্ষেত্রে আমরা প্রক্সিমাল ভেইন আল্ট্রাসাউন্ড স্ক্যান করবো। আর ডিভিটি যদি নট সাসপেক্টেড থাকে, ডিভিটি কোনো যদি ফিচার্স না থাকে, তাহলে সেক্ষেত্রে অপারেটিভ ডায়াগনোসিস করবো। তাহলে এটা হচ্ছে ওয়েলস স্কোর মোর দেন 4 থাকলে সেক্ষেত্রে এটা এই ফ্লোচার্টে আগাবে। আর যদি ফার্স্টে ওয়েলস স্কোর করে দেখি 4 বা 4 পয়েন্টও কম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পালমোনারি এম্বোলিজম আনলাইকলি। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে ডি ডাইমার টেস্ট, এবং এই রেজাল্টটা আমাদের উইদিন 4 আওয়ার্স মধ্যে অ্যাভেলেবল হওয়া লাগবে। যদি ডি ডাইমার করার সুযোগ না থাকে বা রেজাল্ট যদি 4 ঘন্টার মধ্যে পাওয়া পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করে দেবো এবং রিপোর্টের জন্য ওয়েট করব। যদি ডি ডাইমার পজিটিভ হয় তাহলে আমাদের নেক্সট টেস্ট হবে সিটিপিএ করা। এরপর আমরা ফার্দার এই ফলো আপ এই পাথে আগাবো। আর যদি ডি ডাইমার টেস্ট নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস পালমোনারি এম্বোলিজম এক্সক্লুডেড। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েলস স্কোর করা। সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়েলস স্কোর যদি 4 এর বেশি হয় তাহলে সিটিপিএ করবো, 4 বা 4 কম হলে ডি ডাইমার করবো।
আর দুইটা ক্ষেত্রে যদি টেস্ট অ্যাভেলেবল না থাকে বা টেস্ট রেজাল্ট আসতে দেরি হয় তাহলে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করে দেবো। সিটিপিএ যদি পজিটিভ হয় তাহলে পালমোনারি এমবোলিজম ডায়াগনোসড, মানে সিটিপিএ হচ্ছে কনফার্মেটরি টেস্ট। আর ডি ডাইমার যদি নেগেটিভ হয় তাহলে পালমোনারি এমবোলিজম এক্সক্লুডেড, কারণ ডি ডাইমার হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু বেশি। ডি ডাইমার নেগেটিভ হওয়া মানে পালমোনারি এমবোলিজম অলমোস্ট এক্সক্লুডেড। তাহলে দুইটার ইনভেস্টিগেশনের সিগনিফিকেন্স দুই রকমের। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে কনফার্ম করার জন্য কি টেস্ট করব, তাহলে কনফার্ম করার জন্য আমরা করবো হচ্ছে সিটিপিএ। আর যদি বলা হয় ডিজিজ এক্সক্লুড করার জন্য কি করব, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ডি ডাইমার। তাহলে পালমোনারি এমবোলিজম লাইকলি হলে সেক্ষেত্রে আমরা সিটিপিএ করে কনফার্ম করব। যদি পালমোনারি এমবোলিজম আনলাইকলি হয়, পালমোনারি এমবোলিজম রিস্ক কম থাকে, তাহলে সেক্ষেত্রে ডি ডাইমার করে আমরা এক্সক্লুড করব। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষায় কোশ্চেন আসলে এই দুইটা দিয়ে বেশি আসবে। আর এমএসসি পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে যে এই যে দুইটা টেস্ট যদি অ্যাভেলেবল না হয় বা রেজাল্ট যদি পাইতে দেরি হয় সেক্ষেত্রে আমরা কি করবো, রেজাল্টের জন্য শুধু ওয়েট করবো নাকি অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে ওয়েট করবো। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট শুরু করে তারপরে রেজাল্টের জন্য ওয়েট করবো। ইনভেস্টিগেশন থেকে আরেকটা কোশ্চেন খুব কমনলি আসে পরীক্ষায় যে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি করবো বা ইনিশিয়াল টেস্ট কি করবো। তাহলে পালমোনারি এমবোলিজম সাসপেক্টেড পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি একটা চেস্ট এক্সরে করবো। এক্সরে করলে সুবিধা কি হচ্ছে, আদার্স যে ডিফারেন্সিয়াল আছে সেগুলো এক্সক্লুড করতে হেল্প করবে। তাহলে পালমোনারি এমবোলিজম একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল আমরা বলছিলাম টেনশন নিউমোথ্যারাক্স। তাহলে আমরা একটা যদি এক্সরে করি তাহলে ইজিলি হচ্ছে আমরা টেনশন নিউমোথ্যারাক্সকে এক্সক্লুড করতে পারি। এরপরে এক্সরে দেখে আমরা পালমোনারি এমবোলিজম কখন সাসপেক্ট করবো। তাহলে পালমোনারি এমবোলিজমের এক্সরে ইউজুয়ালি হচ্ছে নর্মাল থাকে। তাহলে নর্মাল অ্যাপিয়ারেন্স ইন অ্যান অ্যাকিউটলি ব্রেথলেস অ্যান্ড হাইপোক্সিক পেশেন্ট or bilateral changes in anyone presenting with unilateral pleuritic chest pain. তাহলে পালমোনারি এমবোলিজম পেশেন্টগুলা ব্রেথলেসনেস থাকে, হাইপোক্সিয়া থাকে, কিন্তু এক্সরে করে দেখা যাবে নর্মাল। তাহলে এই ধরনের কোনো পেশেন্ট বা সিভিয়ার ব্রেথলেসনেস আছে, হাইপোক্সিয়া আছে, আমরা যদি দেখি এক্সরেতে কোনো ফাইন্ডিংস নাই, নর্মাল এক্সরে, তাহলে সেই ক্ষেত্রে পালমোনারি এমবোলিজম সাসপেক্ট করবো। অথবা কোনো পেশেন্টের দেখা যায় ইউনিল্যাটারাল চেস্ট পেন কিন্তু চেস্ট এক্সরে দেখা যাচ্ছে বাইলেটারাল চেঞ্জ আছে, তাহলে সেক্ষেত্রে পালমোনারি এমবোলিজম আমরা সাসপেক্ট করবো। তাহলে দুইটা কন্ডিশন আমাদের মনে রাখা লাগবে। আর যদি বলে যে চেস্ট এক্সরেতে পালমোনারি এমবোলিজমের টিপিক্যাল ফাইন্ডিংস কেমন থাকে, ইউজুয়ালি এটা নর্মাল থাকে। তাহলে পালমোনারি এমবোলিজমের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল টেস্ট কি হবে, চেস্ট এক্সরে। এরপর আমরা ইসিজি করতে পারি। ইসিজিতে কমনলি পাওয়া যাচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, টি ওয়েভ ইনভার্সন পাওয়া যেতে পারে। এছাড়া কি কি পাওয়া যেতে পারে, রাইট হার্ট স্টেনের ফিচার্সটা পাওয়া যেতে পারে, মানে S1Q3T3 প্যাটার্ন। এটাকে বলা হয় ক্লাসিক্যাল ইসিসিএন্স ফর পালমোনারি এমবোলিজম। সমস্যা হচ্ছে এটা সব পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায় না। এছাড়া এসটি সিগমেন্ট টিউব ইনভার্সন ফি চেঞ্জ থাকতে পারে, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে। এবিজি করলে আমরা পাশের সব অক্সিজেন কম পাবো, পাশের সব কারণে নর্মাল বা লো থাকতে পারে। অ্যালভিউলার আর্টেরিয়াল অক্সিজেন গ্রেডিয়েন্ট ইনক্রিজ থাকবে, মেটাবলিক স্ট্রেস থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট না আমাদের জন্য, যেটা ইম্পর্টেন্ট আমরা অলরেডি একবার পড়ছি, আবার রিপিট করি একটু। তাহলে টু লেভেল পালমোনারি এমবোলিজম ওয়েলস স্কোর ইজ ইউজ টু এস্টিমেট দ্য লাইভলিহুড অফ পালমোনারি এমবোলিজম। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসের জন্য ফার্স্ট স্টেপ। যদি পালমোনারি এমবোলিজম লাইকলি হয়, মানে স্কোর যদি 4 এর বেশি হয়, তাহলে আমরা সিটিপিএ করবো। যদি স্কোর 4 বা 4 কম হয় তাহলে ডি ডাইমার করবো। তাহলে এইটাই হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে। একটা আসছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করা যায় কি যেতে পারে, আর একটা হচ্ছে যে ডায়াগনস্টিক যে স্টেপ বা ফ্লোচার্ট, যেটা এখান থেকে একটা কোশ্চেন আসে। ডি ডাইমার টেস্টের হাই নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ডি ডাইমার টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে পালমোনারি এমবোলিজম এক্সক্লুডেড। সিটিপি হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট বা কনফার্মেটরি টেস্ট। এখন কোনো পেশেন্টের যদি কন্ট্রাস্টে অ্যালার্জি থাকে বা যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা তো সিটিপি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করতে পারি। তাহলে এটা একটু মনে রাখতে হবে। এমএসসি পরীক্ষাগুলোতে যখন কোশ্চেন একটু কঠিন করা হয় বা এমএসসি পার্ট পরীক্ষাগুলো তখন সময় এরকম দিয়ে দেয়, পালমোনারি এমবোলিজম সিনারিও দিয়ে দিবে, এরপর বলবে পেশেন্টের সিরাম ক্রিয়েটিন বেশি বা পেশেন্টের সিকেডি ডায়াগনোস্ট কেস, এই পেশেন্টে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন কি হবে। তাহলে সেই ক্ষেত্রে সিটিপিএ না করে আমরা ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করব। ম্যানেজমেন্টের মধ্যে পালমোনারি এমবোলিজমের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ।
তবে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখা লাগবে পেশেন্টের হিমোডিনামিক্যালি আনস্টেবল কিনা। যদি কোনো পেশেন্টের ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হয় এবং হিমোডিনামিক্যালি আনস্টেবল থাকে, মানে ব্লাড প্রেশার যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চলছে থ্রম্বোলাইসিস। আর যদি পেশেন্ট স্টেবল হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দেবো। এখন কোনো পেশেন্টের যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড হয় অথবা রিকারেন্ট ভেনাস থ্রম্বোএম্বোলিজম হয় ডেসপাইট অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে তারপরও বারবার থ্রম্বোএম্বোলিজম হচ্ছে, অথবা পেশেন্টের কোনো কারণে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো ইনফিরিয়র ভেনা ক্যাভা ফিল্টার। আর নেক্সট স্টেপ কি হবে, যদি কোনো পেশেন্টের পালমোনারি এম্বোলিজম থাকে তাহলে আন্ডারলাইন কোনো ম্যালিগনেন্সি আছে কিনা এটার জন্য সার্চ করতে হবে। তাহলে কয়েকটা ম্যানেজমেন্ট অপশন আসতে পারে। একটা হচ্ছে পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল হলে কি করব, স্টেবল পেশেন্টের জন্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি হবে, যদি কোনো পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেন্ট কন্ট্রাইন্ডিকেটেড হয় বা রিকারেন্ট ভিটি হয় ডেসপাইট অ্যান্টিকোয়াগুলেন্ট, সেক্ষেত্রে আমরা কি করবো। তাহলে তিনভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে যদি কোনো পেশেন্ট প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আমরা কি করবো। তাহলে প্রেগনেন্স পেশেন্টের জন্য আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে হচ্ছে চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে করার পর যদি দেখি আমরা নর্মাল আছে তাহলে আমরা ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করব। আর চেস্ট এক্সরে যদি অ্যাবনর্মাল থাকে সেক্ষেত্রে আমরা সিটিপিএ করব। সিটিপিএ এর সমস্যা কি, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়ায়। আর ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানের সমস্যা হচ্ছে এটা ফিটাস রেডিয়েশন বেশি যায়, আর এটা হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার রিস্ক বাড়ায়। তার মানে দুইটা ক্ষেত্রে আমাদের রিস্ক আছে, ভেন্টিলেশন পারফিউশন বা সিটিপিএ দুইটা ক্ষেত্রে কমপ্লিকেশন হইতে পারে। সিটিপি এর ক্ষেত্রে মায়ের জন্য কমপ্লিকেশন বেশি, ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানের জন্য বাচ্চার ক্ষেত্রে কমপ্লিকেশন বেশি। তাহলে আমরা ইনিশিয়ালি একটা চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরেতে যে রেডিয়েশনের ডোজ থাকে এটা খুবই কম, এটা প্রেগনেন্সিতে খুব একটা সমস্যা করে না। তাহলে আমাদের ফার্স্ট টেস্ট হবে চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেক্ষেত্রে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং এর রেজাল্টটা পাওয়া যায় ফলস রেজাল্ট হইতে পারে। যে কারণে চেস্ট এক্সরে অ্যাবনর্মাল হলে সেক্ষেত্রে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করে আমরা খুব একটা লাভ পাবো না, এই কারণে সেক্ষেত্রে আমরা সিটিপিএ করবো। আর যদি দেখি চেস্ট এক্সরে নর্মাল আছে সেক্ষেত্রে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং দিয়ে আমরা পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস করতে পারি। এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে রেডিয়েশন এক্সপোজার কম হবে। তাহলে এই দুটো জিনিস খেয়াল রাখা লাগবে। ফার্স্ট ইনভেশন চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে নর্মাল হলে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং, চেস্ট এক্সরে যদি অ্যাবনর্মাল থাকে আগে থেকে তাহলে আমরা সিটিপিএ করবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়ারফেরিন, যেহেতু টেরাটোজেনিক সো এটা আমরা ইউজ করতে পারবো না প্রেগনেন্সির ক্ষেত্রে। আমরা ইউজ করবো কি লো মোলেকুলার হেপারিন। তাহলে প্রেগনেন্সি পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন একটু ডিফারেন্ট আছে। তাহলে আমাদের আজকের যে মেইন দুটো টপিকস নিউমোথোরাক্স এবং পালমোনারি এম্বোলিজম, এই দুটো আমরা মোটামুটি একটু ডিটেলস পড়লাম। এরপর বাকি যে টপিকসগুলো আছে এখানেও কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, সেগুলো আমরা একটু ওভারঅল পড়ে যাব। তাহলে ফার্স্টে যেটা আছে রেসপিরেটরি ইনভলভমেন্ট ইন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। তাহলে আমাদের কানেকটিভ ডিজিজ যেগুলো আছে সেগুলোতে রেসপিরেটরি প্রেজেন্টেশন কেমন হয় সেই রিলেটেড কিছু কথাবার্তা এখানে আছে। ফার্স্ট হচ্ছে রিউমাটয়েড ডিজিজ। রিউমাটয়েড ডিজিজের অনেকভাবে রেসপিরেটরি প্রেজেন্টেশন হতে পারে, এর মধ্যে মোস্ট কমন হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। এছাড়া পেশেন্টের রিউমাটয়েড নোডুল থাকতে পারে, প্লুরাল ইফিউশন থাকতে পারে। প্লুরাল ইফিউশনগুলো ইউজুয়ালি হয় এক্সুডেটিভ এবং এখানে গ্লুকোজ লেভেল কম থাকে, এলডিএইচ লেভেল বেশি থাকে, অনেক সময় কোলেস্টেরল বেশি থাকতে পারে, পিএইচটা কম থাকে। তাহলে কি কি কম থাকে, গ্লুকোজ কম থাকে এবং পিএইচ কম থাকে, এলডিএইচ এবং কোলেস্টেরল বেশি থাকে। আরেকটা জিনিস আসে রিউমাটয়েড ক্ষেত্রে ফ্যাটাল কন্ডিশন কি ডেভেলপ করতে পারে, তাহলে অবলিটারেটিভ ব্রঙ্কিওলাইটিস, এটা হচ্ছে ফ্যাটাল কন্ডিশন যেটা রিউমাটয়েড ডিজিজে হতে পারে। তাহলে মোস্ট কমন হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, আর ফ্যাটাল হচ্ছে অবলিটারেটিভ ব্রঙ্কিওলাইটিস। এসএলই ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে পুলুলো পালমোনারি ইনভলভমেন্ট বা পুলুরোসি। আর লাইফ থ্রেটিং কন্ডিশন বা মোস্ট সিরিয়াস কন্ডিশন হচ্ছে নিউমোনাইটিস অ্যাসিডোইড ডিফিউজ অ্যালভিওলার হেমারেজ। এসএলই ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিসটা রিলেটিভলি আনকমন। তাহলে ফাইব্রোসিস বেশি কমন হচ্ছে রিউমাটয়েড ডিজিজের ক্ষেত্রে।
আর প্লুরাল ইনভলভমেন্ট বেশি কমন হচ্ছে এসএলই পেশেন্টগুলোর ক্ষেত্রে। এরপর হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিস থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস আর একটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। এছাড়া অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, এবং যেহেতু এখানে স্কিনগুলো থিকেনিং টাইটেনিং থাকে, তো সেক্ষেত্রে যে হাইট বাউন্ড চেস্ট থাকতে পারে। এটা আমার জন্য তো ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি ফাইব্রোসিসটা বেশি ডেভেলপ করে যাদের ডিফিউজ টাইপ সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, আর পালমোনারি হাইপারটেনশনটা বেশি থাকে তাদের লোকালাইজড কিউটেন সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট। এর পাশে ডার্মাটোমায়োসাইটিস অ্যান্ড পলিমায়োসাইটিস, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডেভেলপ করতে পারে, লাং ক্যান্সার ডেভেলপ করতে পারে। এর পাশে জিপিএটা একটু আমরা একটু ডিটেলস করবো, তো এখানে বলতেছি না। এর পাশে পালমোনারি ইওসিনোফিলিয়া, তাহলে এই পেশেন্টগুলোর রেডিওগ্রাফিক ফাইন্ডিংস থাকে ইউজুয়ালি নিউমোনিক অ্যাবনর্মালিটিস, আর সাথে কি থাকবে, ইওসিনোফিলিয়া থাকবে। এখানে মেইন হচ্ছে এদের ইওসিনোফিল কাউন্টটা বেশি থাকবে। পালমোনারি ইওসিনোফিলিয়া কয়েক টাইপ হতে পারে, এর মধ্যে আমাদের আছে অ্যাকিউট, ক্রনিক অ্যান্ড ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়াতে পেশেন্টের ডিফিউজ পালমোনারি ইনফিলট্রেশন থাকবে, হাইপোক্সিয়া থাকতে পারে, রেসপিরেটরি অন্যান্য যে ফিচার্স আছে এগুলো থাকতে পারে। কনফার্ম করবো কিভাবে? বাই ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাবেস এখানে মোর দ্যান 25% ইওসিনোফিল পাওয়া যাবে। ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। ক্রনিকটা খুব একটা পরীক্ষা আসে না। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, এটা ইউজুয়ালি পাওয়া যায় কাদের ক্ষেত্রে? উচেরিয়া ব্যানকর্পটি বা বুরুজিয়া মেলাই, এই ধরনের প্যারাসাইটদের যখন ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রেও ইওসিনোফিল কাউন্ট অনেক বেশি থাকবে, আইজি লেভেল বেশি থাকতে পারে। পেশেন্টগুলো প্রেজেন্ট করে ফিভার, ওয়েট লস, ডিসনিয়া এবং অ্যাজমা লাইক সিমটমস। ট্রিটমেন্ট কি? ডাইথেলিক কার্বামাজিন। এর পালমোনারি ইওসিনোফিলিয়া কজ কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে এক্সট্রিনসিক কজ, যেখানে কজ জানা থাকে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক কজ। এক্সট্রিনসিক কজের মধ্যে আছে হেলমিন্ট, ফাঙ্গাস অ্যান্ড ড্রাগস। এর মধ্যে ড্রাগস কজগুলো পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে। কি কি ড্রাগ করতে পারে? নাইট্রোক্লোরোটাইন, প্যারামাইনোস্যালিসাইলিক অ্যাসিড, সালফাসালাজাইন, ইমিপ্রামাইন, ক্লোরোপ্রোপামাইড অ্যান্ড ফিনাইল বিউটাজল। তাহলে ড্রাগগুলোর নাম মুখস্থ করতে হবে। ইন্ট্রিনসিক কজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইজিপিএ, যেটার আগের নাম বলা হতো শার্গস্ট্রাস সিনড্রোম। ইজিপিএ প্রেজেন্টেশন কেমন হয় এটা পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসে। একটা হচ্ছে পেশেন্টের অ্যাজমা লাইক ফিচার্স থাকে, ইওসিনোফিল কাউন্ট অনেক বেশি থাকে, এর সাথে পেশেন্টের মনোনিউরোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি বা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স থাকতে পারে। তার মানে রেসপিরেটরি ইনভলভমেন্ট এবং হচ্ছে নিউরোলজিক্যাল ফিচার্স থাকতে পারে। এছাড়া পেশেন্টের স্কিন র্যাশ থাকতে পারে। আর যদি আমরা বায়োপসি করি তাহলে সেখানে আমরা হবো ইওসিনোফিলিক ভাস্কুলাইটিস। তাহলে এই পয়েন্টগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইজিপিএ সিনারিও পরীক্ষা আসে। এর পাশে গ্যানোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বা ওয়েজেনাস গ্যানোমেটোসিস। তাহলে এখানে মেইনলি ইনভলভমেন্ট হয় রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম, আর একটা হচ্ছে ইয়ার অ্যান্ড নোজ, ইয়ার নোজ থ্রোট। রেনাল সিস্টেমে আমরা পড়ছি মেইনলি প্রেজেন্টেশন আছে আরপিজিএন নিয়ে, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলাইটিস, মানে পেশেন্টের হেমাসুরিয়া থাকে, প্রোটিনুরিয়া থাকে, রেনাল ইমপ্যারমেন্ট থাকে। রেসপিরেটরি সিস্টেম পেশেন্টে কি কি প্রেজেন্টেশন থাকতে পারে? কাফ, হেমোপ্টাইসিস, চেস্ট পেন থাকতে পারে, নেজাল ডিসচার্জ অ্যান্ড ক্রাস্টিং, স্যাডেল নোজ ডিফর্মিটি, সাবগ্লটিক স্টোনোসিস অ্যান্ড ওটাইটিস মিডিয়া। তাহলে পরীক্ষায় সিনারির জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোনো পেশেন্টের নেজাল ডিফর্মিটি আছে কিনা, নেজাল ক্রাস্টিং বা ডিসচার্জ আছে কিনা, ওটাইটিস মিডিয়া আছে কিনা, এর সাথে হিমোপ্টাইসিস, প্রোটিনুরিয়া, হেমাচুরিয়া এগুলো আছে কিনা। আর সাথে ইনভেস্টিগেশন আমরা কি পাইতে পারি? যদি এক্সরে করি তাহলে মাল্টিপল নোডুল বা ক্যাভিটেশন থাকতে পারে। আর কনফার্মেটরি করবো কিভাবে? বাই টিস্যু বায়োপসি। এছাড়া এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কমনলি সি আঙ্কা পজিটিভ থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পি আঙ্কাও পজিটিভ থাকতে পারে। আর যদি আমরা সিআরপিএসআ করি তাহলে এগুলো ইউজুয়ালি বেশি থাকবে। রেসপিরেটরি এবং হচ্ছে রেনাল ইনভলভমেন্ট বাদও পেশেন্টের জেনারেল সিমটমস থাকতে পারে।
সিস্টেমিক সিমটমস থাকতে পারে, যেমন ফিভার, ওয়েট লস, এনিমিয়া, এই ধরনের ফিচারগুলো থাকতে পারে। তাহলে জিপিএ ডায়াগনোসিস জন্য আমাদের মেইন ইম্পর্টেন্স হচ্ছে পেশেন্টের কোনো নেজাল ডিফর্মিটি বা ডিসচার্জ বা ক্যাস্টিং আছে কিনা, অটিটিস মিডিয়া আছে কিনা, আর এর সাথে লাং অ্যান্ড রেনাল ইনভলভমেন্ট আছে কিনা। লাংসে কি কি থাকতে পারে? কাফ, হিমোপ্টাইসিস, ক্যাভিটাইলেশন অথবা পালমোনারি নোডিউল। পয়েন্টগুলো প্রত্যেকটা মনে রাখা লাগবে, এখান থেকে খুব কমনলি পরীক্ষা সিনারিও আসে। গুড পাস্ট ডিজিজ, এটা থেকেও খুব কমনলি পরীক্ষা কোশ্চেন আসে। এখানে হচ্ছে কমন হচ্ছে পালমোনারি হেমোরেজ থাকতে পারে, আর সাথে গ্লোমেরুলারনেফ্রাইটিস থাকতে পারে। অলমোস্ট জিপি এর মতোই, জাস্ট জিপি তে অন্যান্য যে ফিচারগুলো পাওয়া যায় সেগুলো এখানে থাকবে না। তারপরে নেজাল ইনভলভমেন্ট, তারপর ইয়ার ইনভলভমেন্ট, এগুলো গুড পাস্ট ইউজুয়ালি থাকে না। গুড পাস্টে ইউজুয়ালি কোনো আঙ্কা পজিটিভ থাকে না। এক্ষেত্রে আমরা কি পাবো? বায়োপসি করলে আইজিজি অ্যান্টিবডি পাবো এবং গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। গুড পাস তো ইউজুয়ালি হয় হচ্ছে মেল পেশেন্টের ক্ষেত্রে এবং বেশি হয় হচ্ছে স্মোকারদের ক্ষেত্রে, অলমোস্ট এক্সক্লুসিভলি ইন স্মোকার্স। এরপর হচ্ছে লাং ডিজিজ ডিউ টু ইরিটেশন অ্যান্ড রিয়াক্স। রেডিয়েশন হলে পেশেন্ট আগে থেকে একটা রেডিওথেরাপি হিস্ট্রি থাকবে। পরীক্ষায় ডিরেক্টলি বলতে পারে যে পেশেন্ট আগে রেডিওথেরাপি পাইছে, অথবা বলতে পারে পেশেন্টের কোনো লিম্ফোমা বা ব্রেস্ট ক্যান্সার, এদের কোনো ক্যান্সার আছে যেটার কারণে সে রেডিওথেরাপি পাইছে আগে থেকে। দুই ধরনের প্রেজেন্টেশন হতে পারে, একটা হতে পারে অ্যাকিউট রেডিয়েশন নিউমোনাইটিস, ইউজুয়ালি কাপ এবং শর্টনেস অফ ব্রেথে প্রেজেন্ট করে, ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, অথবা পেশেন্ট পালমোনারি ফাইব্রোসিস প্রেজেন্ট করতে পারে। ড্রাগ ইন্ডিউসড রেসপিরেটরি ডিজিজ, এখানে ডেভিডসন একটা বড় বক্স দেওয়া আছে, সবগুলো ড্রাগের নাম মুখস্থ করা সম্ভব না আসলে। এখান থেকে পালমোনারি ইওসিনোফিলিয়া ড্রাগসগুলো একটু রিডিং করবেন, আর পরীক্ষায় বেশি আসে যেটা পালমোনারি ফাইব্রোসিস। তাহলে কোন কোন ড্রাগ পালমোনারি ফাইব্রোসিস করে এটা মিলে পরীক্ষা আসে? ইলিওমাইসিন, মিথোট্রিক্সেট, অ্যামোডাল, নাইট্রোফ্লোরোফাইন। এছাড়া হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট যেগুলো আছে সেগুলো পালমোনারি ফাইব্রোসিস করতে পারে, সেগুলোর নাম মনে রাখা লাগবে। এগুলো মেইনলি করা হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস। যেখানে পালমোনারি ফাইব্রোসিস করবো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে এটা আপার জোন ফাইব্রোসিস করে নাকি লোয়ার জোন ফাইব্রোসিস করে। আমরা আগে ক্লাসে ডিসকাস করছিলাম কিভাবে আলাদা করে নিউমোনিক দিয়ে মনে রাখা যায়। তাহলে পরীক্ষায় যে কোনো সিনারিও যখন থাকবে পালমোনারি ফাইব্রোসিস গুলোর প্রেজেন্টেশন থাকে ইউজুয়ালি সিমিলার। পেশেন্টে কাপ থাকবে, শর্টনেস অফ ব্রেথ, সাইনোসিস থাকতে পারে, ক্লাবিং, তারপর হচ্ছে ইন্সপেক্টরি ক্র্যাকলস থাকতে পারে। আর ফাইব্রোসিস যখন কোনো সিনারিও পরীক্ষা দেওয়া থাকবে ইউজুয়ালি কয়েকটা ডিজিজের ম্যানিফেস্টেশন বা কয়েকটা ড্রাগ হিস্ট্রি একসাথে দেওয়া থাকে। তাহলে পেশেন্টের দেখা যাচ্ছে অ্যামাইডন বা নাইট্রোফ্লোরোফাইন, মিথোট্রিক্সেট, বিলোমাইসিন এই ধরনের কোনো ড্রাগ খাওয়ার হিস্ট্রি আছে, সাথে পেশেন্টের কানেক্টিভ টিস্যু ডিজিজ আছে, পেশেন্টের হয়তো অ্যাসবেস্টসের এক্সপোজার আছে। তাহলে এরকম কয়েকটা রিস্ক ফ্যাক্টর থাকবে, আলাদা করতে হবে এটা আপার জোন ফাইব্রোসিস নাকি লোয়ার জোন ফাইব্রোসিস এটা দেখে। তাহলে বেশিরভাগ কোশ্চেনের সিনারিও এই ধরনের থাকে যে এটা কি আপার জোন ফাইব্রোসিস নাকি লোয়ার জোন ফাইব্রোসিস। তাহলে এটা যদি কজ না জানা থাকে তাহলে এটা আমরা আলাদা করতে পারবো না। তাহলে ড্রাগ গুলো কজ হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস। এর পাশে অকুপেশনাল রিলেটেড রেসপিরেটরি ডিজিজ। তাহলে ফার্স্ট হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। অকুপেশনাল অ্যাজমা আমরা কখন চিন্তা করব? যখন কোনো পেশেন্টের নিউ অনসেট অ্যাজমা থাকবে এবং এই অ্যাজমার সিমটমসটা ইমপ্রুভ করে যখন পেশেন্ট ছুটিতে থাকে বা কাজ থেকে দূরে থাকে, আর সিমটমসটা অ্যারাইভ করে যখন পেশেন্ট তার প্রফেশনে চলে আসে বা কাজে আবার জয়েন করে। তাহলে ইমপ্রুভমেন্ট ইন সিমটমস ডিউরিং পিরিয়ডস অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক সাচ এজ হলিডেজ অর উইকেন্ডস, এই সময় ইমপ্রুভমেন্ট করলে আমরা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা একটা সাসপেক্ট করবো। কনফার্ম করবো কিভাবে? বাই সিরিয়াল রেকর্ডিং অফ পিক ফ্লো অ্যাট ওয়ার্ক অ্যাট হোম। তাহলে কাজের যে স্থল, কর্মস্থল, সেখানে তার পিক ফ্লো কেমন থাকে এবং বাসায় পিক ফ্লো কেমন থাকে এটা সিরিয়াল রেকর্ডিং করে আমরা একটা ডায়াগনোস করতে পারি। এটা পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসে। এরপর অকুপেশনাল অ্যাজমা কাদের বিষয়ে? যারা পেইন্ট স্প্রেয়ার, বেকারিতে কাজ করে, কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে বা নার্সেস, তাদের ক্ষেত্রে বেশি হতে পারে। এবং পজিটিভ এজেন্টের মধ্যে মোস্ট কমন আছে আইসোসায়ানেটস। তাহলে কোন কোন অকুপেশনে হয় এবং কি দিয়ে হয় এগুলো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। এর পাশে আমাদের হচ্ছে ভাইসিনোসিস, নিউমোকনিওসিস, কোলওয়াকা নিউমোকনিওসিস, এগুলো জাস্ট রিডিং পড়ে দেখেন, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না। আমাদের লাগবে হচ্ছে সিলিকোসিস। তাহলে সিলিকোসিস কেন হয়?
দিস রেজাল্টস ফ্রম ইনহেলেশন অফ ক্রিস্টালাইন সিলিকা। তাহলে সিলিকা কোথায় পাওয়া যায়? ইউজুয়ালি হচ্ছে কোয়ার্টস বা স্টোন, সিমেন্ট, তারপর হচ্ছে গ্লাস, এই ধরনের সাবস্টেন্স গুলো আছে, এইগুলোতে হচ্ছে যে সিলিকা থাকে। তাহলে এই ধরনের প্রফেশনের সাথে যারা রিলেটেড, মানে স্টোন নিয়ে, মেটাল নিয়ে যারা কাজ করে, যারা মাইনিং এ কাজ করে, এদের ক্ষেত্রে সিলিকোসিস হওয়ার রিস্ক থেকে বেশি। তাহলে প্রফেশন গুলো ইম্পর্টেন্ট। তাহলে অকুপেশনাল যে ডিজিজ গুলো আমরা পড়বো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন অকুপেশনের সাথে কোন সাবস্টেন্স রিলেটেড ডিজিজের রিস্ক থাকে বেশি। ডিজিজের ম্যানিফেস্টেশন সবার ক্ষেত্রে মোটামুটি সিমিলার। তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কোন অকুপেশনের সাথে কোন ধরনের সাবস্টেন্সে এক্সপোজার হয়, দুই নম্বর হচ্ছে এখানে যে ফাইব্রোসিস হয়, বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রোসিস ডেভেলপ করে, এটা কি আপার জোন ফাইব্রোসিস আর লোয়ার জোন ফাইব্রোসিস। এই দুইটা জিনিস আমরা জানতে পারলে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তাহলে সিলিকোসিস হয় মেইনলি মিড অ্যান্ড আপার জোন ফাইব্রোসিস, মানে আপার জোনে বেশি ফাইব্রোসিস হয়। এবং এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি থাকে? বাইল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট থাকতে পারে, সাথে এক্স শেল প্যাটার্ন ক্যালসিফিকেশন থাকতে পারে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ সিলিকোসিস। সমস্যা কি কি হয়? পেশেন্টগুলোর ক্ষেত্রে টিবি রিস্ক বেড়ে যায়। তাহলে সিলিকোসিস হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর টিবি। লাং ক্যান্সার এবং সিওপিডি রিস্ক বাড়ায় দেয়, রেনাল এবং কানেক্টিভিটি ডিজিজের রিস্ক বেশি থাকে। এগুলো হচ্ছে কমপ্লিকেশনস। বেরিলিওসিস কাদের বেশি হয়? যারা এরোস্পেস, ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন বা বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে যেসব জায়গায় বেরিলিয়াম এক্সপোজার রিস্ক বেশি। তাহলে অকুপেশনটা ইম্পর্টেন্ট, কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকবে কাফ, ব্রেথলেসনেস, আথালজিয়া। এবং বেরিলিওসিস প্রেজেন্টেশন থাকে অলমোস্ট সিমিলার টু সার্কোইডোসিস। তাহলে এদের ক্লিনিক্যাল ফিচার্স, এক্সামিনেশন ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এগুলো হচ্ছে সার্কোইডোসিসের মতো। তাহলে ইম্পর্টেন্ট কি এখানে? অকুপেশন ইম্পর্টেন্ট। কোন একটা পেশেন্টে যদি সার্কোইডোসিসের সিনারিও দিয়ে এই ধরনের স্পেসিফিক কোনো অকুপেশন মেনশন করে দেয়, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে বেরিলিওসিস। এখানেও ফাইব্রিস হবে মেইনলি হচ্ছে আপার জোনে। ইনভেস্টিগেশন করলে আমরা সার্কোয়েড লাইক গ্রানুলোমা পাইতে পারি, স্পাইরোমেট্রি করলে রেস্ট্রিকটিভ প্যাটার্ন পাবো। তাহলে অকুপেশন যেগুলো ডিজিজ আছে এগুলো মোস্ট সবগুলো হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন ডিজিজ করে। পেশেন্টগুলো হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে, মানে অলমোস্ট সব কিছুই সাইকোডিসের মতো। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অকুপেশনাল এক্সপোজারটা। এরপর সেই অ্যাসবেস্টস রিলেটেড ডিজিজ। তাহলে অ্যাসবেস্টস রিলেটেড ডিজিজ কয়েকভাবে ম্যানিফেস্ট হতে পারে। প্লুরাল প্লাক হতে পারে, ইফিউশন থাকতে পারে, প্লুরাল থিকেনিং থাকতে পারে, অ্যাসবেস্টোসিস অ্যান্ড মেজোথেলিয়ামা হতে পারে। এর মধ্যে প্লুরাল প্লাক এবং প্লুরাল থিকেনিং এগুলো হচ্ছে বিনাইন কন্ডিশন, এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি তেমন কোনো সমস্যা হয় না। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিসে কি হবে? এখানেও রেস্ট্রিকটিভ লাং ফাংশনের মতো ফিচার্স পাওয়া যাবে। পেশেন্টের এক্সোশনাল ব্রেথলেসনেস থাকতে পারে, ইন্সপেক্টরি ক্রিয়াকলাপ থাকতে পারে, ফিঙ্গার ক্লাবিং থাকতে পারে। তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? একটা হচ্ছে পেশেন্টের অ্যাসবেস্টস এক্সপোজারের হিস্ট্রি থাকবে, এবং এখানে যে ফাইব্রোসিসটা হয় এটা হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস। তাহলে এতক্ষণ যেগুলো আমরা পড়লাম অকুপেশনাল রিলেটেড ডিজিজ, সবগুলো ছিল আপার জোন ফাইব্রোসিস। তাহলে অ্যাসবেস্টোসিসটা লোয়ার জোন ফাইব্রোসিস করে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে কোন একটা পেশেন্টের দেখা যাচ্ছে অ্যাসবেস্টস এক্সপোজার আছে, সিলিকা এক্সপোজার আছে, বেরিলিয়াম এক্সপোজার আছে, বিভিন্ন ধরনের এক্সপোজার আছে, কিন্তু আমরা যখন ইনভেস্টিগেশন করলাম বা এক্সামিনেশন করলাম দেখলাম তার ফাইব্রোসিসটা লোয়ার জোনে, তাহলে ডায়াগনোসিস হবে অ্যাসবেস্টোসিস। তাহলে এই জন্য এটা ইম্পর্টেন্ট যে ফাইব্রোসিসটা কোথায় হচ্ছে, আপার জোনে নাকি লোয়ার জোনে। আর সব থেকে খারাপ কমপ্লিকেশন হচ্ছে মেজোথেলিওমা। মেজোথেলিওমা হয় ইউজুয়ালি অ্যাসবেস্টস যাদের এক্সপোজ থাকে তাদের ক্ষেত্রে অলমোস্ট ইনভেরিয়েবলি সাজেস্ট পাস্ট অ্যাসবেস্টস এক্সপোজার। মেজোথেলিওমা ইজ অলমোস্ট ইনভেরিয়েবলি ফ্যাটাল। তাহলে এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি তেমন কোনো ট্রিটমেন্ট নাই, বা এখানে সার্ভাইভাল রেটও খুবই কম। এরপর সবগুলো একসাথে বক্স করা আছে। এখান থেকে আমরা কি কি বললাম, যে একটা অকুপেশন পড়তে হবে, আরেকটা পড়তে হবে ফাইন্ডিংস কি থাকে। তাহলে পরীক্ষায় আসা হচ্ছে কোল ডাস্ট এক্সপোজার, সিলিকা, অ্যাসবেস্টস, বেরিলিয়াম, এই চারটে মেনলি পরীক্ষা আসে। আমরা অলরেডি ডিসকাস করছি কাদের ক্ষেত্রে হয় এবং কি ধরনের ফিচার্স থাকে, এখানে একটু রিডিং দেখে নিবে। এরপর সে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস বা এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালবুলাইটিস। তাহলে এটা বেশি হচ্ছে ফার্মার বা বার্ড ওনার, মানে যারা পাখি পুষে বা কৃষি কাজ করে তাদের ক্ষেত্রে বেশি হয়। পেশেন্টের প্রেজেন্টেশন থাকে ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস, সাথে কাফ, ব্রেথলেসনেস বা হুইজিং থাকতে পারে।
এন্ড স্পেডিক র্যাকলস থাকতে পারে। লাং ফাংশন টেস্ট করলে রেস্ট্রিক্টিভ লাং ফাংশন পাবো। মানে ইন্টারস্টাল লাং ডিজিজ, ডিপিএলডি বা এই ধরনের অকুপেশনাল এক্সপোজ যেগুলো সবগুলোই ফাইন্ডিংসের মোটামুটি সিমিলার। সবারই কাপ থাকবে, ব্রেথলেসনেস থাকবে, ক্লাবিং থাকতে পারে, ক্র্যাকলস থাকতে পারে। আর স্পাইরোমেট্রিক করলে রেস্ট্রিক্টিভ লাং ফাংশন টেস্ট পাবো। তাহলে সবগুলোর জন্য আমাদের মেইন ইম্পর্টেন্স অকুপেশনাল এক্সপোজার। তাহলে অকুপেশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যে হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন হয় এটা টাইপ 3 অ্যান্ড টাইপ 4 দুই ধরনের হইতে পারে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা বললামই কেমন থাকে। ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো? এইচএসডিতে বাইলেটারাল গ্রাউন্ড গ্লাস শেডিং পাতে পারি, মানে অন্যান্য ইনশাল লাং ডিজিজের মতোই। এখানে যে ফাইন্ডিংসগুলো পাওয়া যায় এগুলো মেইনলি পাওয়া যাবে আপার অ্যান্ড মিডল লোব প্রিডোমিনেন্স। তাহলে অকুপেশনালের মধ্যে বেশিরভাগ হচ্ছে আপার জোনটাকে বেশি ইনভলভমেন্ট করে। এক্সেপশন হচ্ছে অ্যাসবেস্টোসিস, যেটা লোয়ার জোনকে বেশি ইনভলভমেন্ট করে। এখান থেকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা নাম হচ্ছে এক্সটেন্সিক অ্যালার্জিক অ্যালভুলাইটিস। তাহলে অ্যালার্জিক নাম শুনলে আমরা ইউজুয়ালি চিন্তা করি আইজিইর কথা, কিন্তু এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডি। তাহলে এটা একটু খেয়াল করে দেখা লাগবে। এটার নাম অ্যালার্জি করলেও এটার নাম আইজিজি অ্যান্টিবডিটা পাই। ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিজোলন। তাহলে আগে যে ডিসগুলো পড়লাম সেগুলো ছিল ইনঅর্গানিক ডাস্ট, কোল ডাস্ট, সিলিকা, অ্যাসবেস্টস, আয়রন, টিন, বেরিলিয়াম, এগুলো হচ্ছে ইনঅর্গানিক। এখন হচ্ছে অর্গানিক ডাস্ট দিয়ে কি কি ডিজিজ হইতে পারে। অর্গানিক ডিজিজের মধ্যে আছে ফার্মাস লাং, তারপর হচ্ছে বার্ড ফ্যান্সিয়াস লাং, মেয়াল্ট ওয়ার্কার্স লাং, ইনহেলেশন ফিভার। এগুলো কোন কোন অর্গানিজম হয় এটা একটু মুখস্থ করা লাগবে। সবগুলো মনে রাখতে পারলে ফার্মাসটা মনে রাখা লাগবে, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। এরপর হচ্ছে প্রেডিক্টিভ ফ্যাক্টরস ইন দ্য আইডেন্টিফিকেশন অফ হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস, মানে কখন এটা চিন্তা করবো রিডিং করে রাখলে হবে। অকুপেশনাল নিউমোনিয়া, এটা আমরা নিউমোনিয়া চ্যাপ্টার পড়ার সময় বলছিলাম। এর মধ্যে কিউ ফিভার আর সিটোসিসিস এই দুটো একটু পড়া লাগবে। আর একটা হচ্ছে অ্যানথ্রাক্স। কিউ ফিভার কাদের বেশি হয়? ফার্ম ওয়ার্কার্স, অ্যাবেটর ওয়ার্কার্স বা হাইট ফ্যাক্টরি ওয়ার্কার্স, মানে অ্যানিমেল রিলেটেড অকুপেশন যাদের, এক্ষেত্রে অর্গানিজম থাকে হচ্ছে কক্সিলা পার্নেটি। আর ক্লামাইডিয়া সিটাসি, এটা ইনফেকশন কাদের হিসাবে? যাদের বার্ড এক্সপোজার আছে, বিশেষ করে প্যারট এক্সপোজার থাকে। তাহলে কারো যদি এরকম নিউমোনিক ফিচার্স থাকে এবং পেশেন্ট অকুপেশন দেওয়া থাকে, অথবা পেশেন্ট যদি বার্ড কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ডিসগুলো চিন্তা করবো। পালমোনারি এম্বোলিজম আমরা অলরেডি ডিসকাস করছি। এরপর আসি পালমোনারি হাইপারটেনশন। তাহলে পালমোনারি হাইপারটেনশন কখন বলবো? যখন পালমোনারি মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার যখন মোর দ্যান 25 মিলিমিটার মার্কারি হবে। এবং এটা কনফার্ম করবো কিভাবে? বাই রাইট হার্ট ক্যাথেটারাইজেশন। পালমোনারি হাইপারটেনশন ইউজুয়ালি ডেভেলপ করে ডিউ টু ইন্ট্রিনসিক পালমোনারি ডিজিজ। পালমোনারি হাইপারটেনশনকে কয়েকভাবে ক্লাসিফিকেশন করা যায়। মেইনলি 5টা ক্লাসিফিকেশন আছে। প্রাইমারি আর্টেরিয়াল পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, তারপর পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লেফট হার্ট ডিজিজ, ডিউ টু ক্রনিক লাং ডিজিজ বা হাইপোক্সিয়া, দেন হচ্ছে ডিউ টু ক্রনিক থ্রম্বোএম্বোলিক ডিজিজ, আর একটা হচ্ছে মিসেলেনিয়াস। কজগুলো একটু দেখে নিন, এখান থেকে খুব বেশি কোশ্চেন এরকম আসা না আলাদা করে। লাং ডিজিজগুলো ইম্পর্টেন্ট। সিওপিডি, ইন্টারস্টাল লাং ডিজিজ, স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং, এগুলোর ক্ষেত্রে মেইনলি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। এরপর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন থাকবে? পেশেন্টগুলো চেস্ট পেইন, ফ্যাটিক, পালপিটেশন, এক্সজশন, ডিজিনেস, সিনকপ, ব্রেথলেসনেস প্রেজেন্ট করতে পারে। তাহলে কার্ডিয়াক রিলেটেড যে ডিজিজগুলো আছে এগুলো প্রেজেন্টেশন মোটামুটি সিমিলার। সব পেশেন্টের চেস্ট পেইন থাকে, শর্টনেস অফ ব্রেথ থাকে, পালপিটেশন থাকে, তারপর ডিজিনেস বা সিনকপ থাকে। তাহলে প্রেজেন্টেশন দেখে ইউজুয়ালি এখান থেকে ডিজিজগুলো ডায়াগনোসিস করা বা ডিফারেন্স করা কঠিন। তাহলে আমাদের অন্যান্য ফিচার্স দেখা লাগবে। পালমোনারি হাইপারটেনশন আদার্স কি কি সাইন থাকবে? জেভিপি রেস থাকতে পারে উইথ প্রমিনেন্ট এ ওয়েভ। তাহলে এগুলো আমরা কার্ডিওলজি পড়াশোনা বলছিলাম কেন কোন ওয়েভ পাওয়া যায়। পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার্স থাকতে পারে, প্যারাস্টাল হিপ, লাউড P2 থাকতে পারে, পেরিফেরাল ইডিমা এন্ড অ্যাসিডিস থাকতে পারে। ইনভেস্টিগেশনে আমরা যদি ইসিজি করি তাহলে রাইট ভেন্ট্রিকুলার স্টিন প্যাটার্ন পাবো। এক্স-রে করলে আমরা পাবো হচ্ছে এনলার্জড পালমোনারি আর্টারিস, পেরিফেরাল প্রুনিং এন্ড রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। তার মানে এখানে পালমোনারি আর্টারিগুলো ডায়ালেটেড হবে এবং পেরিফেরির দিকে
এটা হচ্ছে টেপারিং হয়ে যাবে, মানে পেরিফেরাল দিকে পালমোনারি ভাস্কুলার মার্কিং গুলো কম পাওয়া যাবে, এটা বলে পেরিফেরাল প্রুনিং। আর পালমোনারি আর্টেরিয়াল প্রেশার দেখার জন্য আমরা ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, তবে কনফার্মেটরি হচ্ছে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন। এখান থেকে মেইনলি কনফার্মেটরি টেস্ট কি এটা পড়লে হবে। ম্যানেজমেন্টের মধ্যে পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে উইথ মেকানিজম অফ অ্যাকশন। তাহলে আমরা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি, প্রোস্টাসাইক্লিন ইউজ করতে পারি, তারপর এন্ডোথেলিন মেডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন ব্লকার ইউজ করতে পারি। এটা পরীক্ষা আলাদা করে আসে। বোসেন্টান, এমডিসেন্টান এন্ড মেসিটেন্টান, এগুলো মেকানিজম অফ অ্যাকশন কি এটা আসে। আর কি ইউজ করতে পারি, ফসফোরাইস্টাস 5 ইনহিবিটর, সিলডেনাফিল এন্ড ট্যাডালাফিল ইউজ করতে পারি, গুয়ানাইলেট সাইক্লাস স্টিমুলেটর রায়োসিগুয়ার ইউজ করতে পারি। তাহলে এগুলো মেইনলি শুধু নামটা পড়লেই হবে, আর সাথে মেকানিজম অফ অ্যাকশন। একটা জিনিস আমাদের জানা লাগবে, প্রেগনেন্সি ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। তাহলে প্রেগনেন্সি ক্ষেত্রে ডেথ অফ রিস্ক অফ ডেথ অনেক বেশি থাকে। সো যদি কোনো প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন থাকে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি কন্ট্রাইন্ডিকেটেড। আর কিছু ড্রাগ আছে যেগুলো পালমোনারি হাইপারটেনশনে ইউজ করা যায় না, এটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন অ্যাগ্রাভেট করতে পারে, লাইক নাইট্রেট, বিটা ব্লকার এন্ড সাইক্লিজিন। তাহলে কোন কোন ড্রাগ আমরা ইউজ করবো আর কোন কোন ড্রাগ আমরা অ্যাভয়েড করবো এটা একটু জানা লাগবে। এর পাশে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাহলে অ্যাপনিয়া মানে হচ্ছে মেইনলি অ্যাবসেন্স অফ ব্রিদিং বা সিসেশন অফ ব্রিদিং। তাহলে এখানে ব্রিদিংটা বন্ধ হয়ে যাবে, কখন হবে, ডিউরিং স্লিপ। কেন হবে, ডিউ টু অবস্ট্রাকশন। তাহলে তিনটা শব্দ আছে এখানে, অবস্ট্রাকশন, স্লিপ, অ্যাপনিয়া। Results from recurrent occlusion of pharynx during sleep, usually at the level of soft plate. কাদের ক্ষেত্রে রিস্ক বেশি, মেল জেন্ডার ওবেস পেশেন্ট, পেশেন্টের নেজাল অবস্ট্রাকশন থাকে বা রিসেসড ম্যান্ডিবল থাকে, অ্যাক্রোমেগালি, হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহল সিডেটিভ, সামটাইমস ফ্যামিলিয়াল, ভায়াল ম্যাক্সিলার ম্যান্ডিবুলার ব্যাকসেট। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো অনেক সময় পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে, কাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার রিস্ক বেশি। আর সিঙ্গেল বেস্টের জন্য ইউজুয়ালি পরীক্ষা সিনারিও থাকে ওবেস পেশেন্ট, অথবা অ্যাক্রোমেগালি হাইপোথাইরয়েডিজম আছে, অথবা অ্যালকোহলিক পেশেন্ট। তাহলে এগুলো সব এজ বেস জন্য মনে রাখতে লাগবে। কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে, যেহেতু বারবার ব্রিদিং বন্ধ হয়ে যাচ্ছে, সো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, সেখান থেকে পেশেন্টের হাইপারটেনশন এবং করোনারি ইভেন্ট এবং স্ট্রোকের রিস্ক থাকে বেশি। একটা হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, করোনারি ইভেন্ট এবং স্ট্রোক বেশি হইতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সিন্ড্রোম এন্ড টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। কমপ্লিকেশনগুলো অনেক সময় পরীক্ষায় আসে। ক্লিনিক্যাল ফিচার, যেহেতু পেশেন্টগুলো স্লিপের সময় বারবার ব্রিদিং বন্ধ হয়ে যায়, তো তাদের স্লিপটা হচ্ছে ঠিক মতো হয় না, এই কারণে পেশেন্টের এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস থাকে। তো এটা থেকে পেশেন্টের প্রিন্সিপাল সিমটমস। রাতে যেহেতু ঘুমটা ঠিক মতো হচ্ছে না, পেশেন্টরা দিনে বেশি ঘুমায়, দিনের বেলা বেশি ঘুমাবে, দিনের বেলা তাদের ঘুম ঘুম ভাব থাকে বেশি আর কি। আর কি থাকবে, অবস্ট্রাকশনের জন্য পেশেন্টের স্নোরিং থাকে। তাহলে স্নোরিং ইজ ভার্চুয়ালি ইউনিভার্সাল, কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে তার স্নোরিং থাকবেই। এটা হচ্ছে মেইন হিস্ট্রি। আর সিমটমসের মধ্যে মেইন হচ্ছে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। আর কোনো পেশেন্ট যদি সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, হাইপনেস সিনড্রোম থাকে, সেক্ষেত্রে কি হয়, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়, মানে কার্বন ডাইঅক্সাইড গুলোর এক্সেল করতে পারে না। কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের জন্য পেশেন্টের আর্লি মর্নিং হেডেক থাকতে পারে। ডায়াগনোসিস করার জন্য আমরা কি করতে পারি, পলিসোনোগ্রাফি করতে পারি। তাহলে এটা পরীক্ষায় কোশ্চেন আসে, এখানে মেইনলি ব্রিদিং, অক্সিজেশন, স্লিপ কোয়ালিটি এগুলো দেখা হয়। ম্যানেজমেন্টের মধ্যে যদি পরীক্ষা বলে লং টার্ম ম্যানেজমেন্ট কি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওবেস পেশেন্ট হলে তাদেরকে ওয়েট লস করতে বলতে হবে। আর যদি বলা হয় যে গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি বা মোস্ট ইম্পর্টেন্ট থেরাপি বা সিমটম রিলিফের জন্য সব থেকে ভালো কোনটা, সেক্ষেত্রে অ্যান্সার হবে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ নন ইনভেসিভ ভেন্টিলেশন। মানে পরীক্ষা আসলে কি কোশ্চেন করছে বা কি অ্যান্সার চাইতেছে এটা একটু ইম্পর্টেন্ট। লং টার্ম ম্যানেজমেন্টের জন্য আমাদের বেশি ইম্পর্টেন্ট ওয়েট লস, আর সিমটম রিলিফ বা গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি যদি বলা হয় বা মোস্ট ইফেক্টিভ থেরাপি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার। এর হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ পারসিস্টেন্ট স্লিপিনেস। তাহলে একটা তো আমরা পেলাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আর কি কারণে হতে পারে। যদি কোনো পেশেন্টের রাতে ঘুম কম হয় বা ঠিক মতো ঘুম না হয়, স্লিপ ডিস্টারবেশন হয়, সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক যদি কোনো প্রবলেম থাকে, এগুলোর কারণে পেশেন্টের পারসিস্টেন্ট স্লিপিনেস থাকতে পারে।
পরীক্ষা যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে স্লিপিনেস উইথ রিলেটিভলি নর্মাল স্লিপ। তার মানে স্লিপে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও বেশি বেশি ঘুমাইতেছে কোন কোন কন্ডিশনে, এইটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে। এরপর কজেস অফ ক্রনিক লারিনজাইটিস অ্যান্ড ল্যারিঞ্জাল অবস্ট্রাকশন, এগুলো এমসিকিউ আসতে পারে, একটু রিডিং পড়লে হবে। নিউমোথোরাক্স, এটা আমরা অলরেডি ডিসকাস করছি। ফাইনাল হচ্ছে প্যারালাইসিস অফ ডায়াফ্রাম। তাহলে এটা কখন সাসপেক্ট করবো? যখন দেখবো আমরা সুপাইন ভাইটাল ক্যাপাসিটি ইজ সিগনিফিকেন্টলি রিডিউসড কম্পেয়ার টু ইরেক্ট পজিশন। তাহলে পেশেন্টের শোয়া অবস্থা যদি ভাইটাল ক্যাপাসিটি কম থাকে দাঁড়ানো অবস্থা থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা চিন্তা করবো। আল্ট্রাসাউন্ড করলে কি হবে? প্যারাডক্সিক্যাল আপওয়ার্ড মুভমেন্ট অফ প্যারালাইজড হেমিডায়াফ্রাম অন স্নিফিং। তাহলে এটা আমরা যদি রাইট ডায়াফ্রাম, এটা হচ্ছে লেফট ডায়াফ্রাম। যদি লেফট ডায়াফ্রামে প্যারালাইসিস থাকে তাহলে এটা হচ্ছে ঠিকমতো কন্ট্রাকশন করতে পারবে না। তাহলে যখন পেশেন্ট ইন্সপিরেশন করবে, মানে বাতাসটা টেনে নেবে ভিতরের দিকে, অক্সিজেন ইনহেলেশন করবে, তখন কি হবে? লাংটা, রাইট লাং লেফট লাং দুইটাই এক্সপ্যান্ড করতেছে, এখানে ডায়াফ্রামটা কন্ট্রাকশন করবে। যেহেতু লেফটটা প্যারালাইজ আছে, সো লেফটটা প্রপারলি কন্ট্রাকশন করতে পারবে না, রাইটটা প্রপারলি কন্ট্রাকশন করবে। রাইটটা যখন কন্ট্রাকশন করবে, লাংসটা এক্সপ্যান্ড করবে, তখন কি হবে? অ্যাবডোমিনাল যে কন্টেন্ট গুলো আছে এইগুলো হচ্ছে তখন অপোজিট ডায়াফ্রামের আছে প্রেশার দিবে। এর ফলে কি হবে? লাইট ডায়াফ্রামটা দেখা যাচ্ছে আরো ভিতর দিকে চলে আসছে, উপর দিকে চলে যাইতেছে। তাহলে ইন্সপিরেশনের সময় নর্মালি হচ্ছে ডায়াফ্রামটা নিচের দিকে আসার কথা। এখানে যেহেতু প্যারালাইসিস আছে, প্রপারলি কন্ট্যাক্ট করতে পারতেছে না, যে কারণে এটা হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট হবে। এটাকে বলা হইতেছে প্যারাডক্সিক্যাল আপওয়ার্ড মুভমেন্ট অফ প্যারালাইজড হেমিডায়াফ্রাম। তাহলে ইন্সপিরেশন মেইনলি হওয়ার কথা ছিল ডাউনওয়ার্ড মুভমেন্ট, কিন্তু এখানে হচ্ছে যে অপোজিট সাইড থেকে প্রেশার আসার কারণে এবং এটা প্যারালাইজ থাকার কারণে আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। তাহলে এখানে প্যারাডক্সিক্যাল আপওয়ার্ড মুভমেন্ট অফ প্যারালাইজ হেমিডায়াফ্রাম অন স্নিফিং, এটা দেখে আমরা হচ্ছে বুঝতে পারবো যে এই সাইডে ডায়াফ্রামটা প্যারালাইজ। তাহলে এই দুইটা গুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই দুইটা দিয়ে মেইনলি কোশ্চেন আসে। এরপর কজেস অফ এলিভেশন অফ হেমিডায়াফ্রাম, তাহলে একটা তো আমরা পেলাম যদি ক্লিনিক নার্ভ প্যারালাইসিস হয় বা ডায়াফ্রামেটিক মাসেলে প্যারালাইজ থাকে। বাকি আর কি কারণে হেমিডায়াফ্রাম এলিভেটেড হতে পারে, এটা পরীক্ষা এমসিকিউ আসে, কজলা মুখস্থ করতে হবে। এখানে মেইনলি দুইটা কজ, একটা হচ্ছে যদি লাংসের দিকে সাইডে ভলিউম কমে যায়, সেটা হইতে পারে কোনো নিউমেক্টমি বা কোনো সার্জারি করার কারণে, অথবা যদি ডায়াফ্রামের নিচে কোনো প্যাথোলজি হয়, মানে যেটা ডায়াফ্রামকে পুশ করে উপরের দিকে পাঠিয়ে দিচ্ছে, এটা হইতে পারে কোনো অ্যাবসেস, কোনো মাসলেশন বা কোনো সিস্ট। তাহলে রাইট সাইডে হলে এটা লিভারে কোনো সিস্ট বা টিউমার হইতে পারে বা কোনো অ্যাবসেস হতে পারে, লেফটের দিকে হলে স্টোমাক বা কোনো প্যাথোলজি হতে পারে। আরেকটা কথা, যদি সিভিয়ার পুলেটিক পেইন থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইডের ডায়াফ্রামটা কম কন্ট্যাক্ট করবে এবং ডায়াফ্রামটা দেখুন হবে এলিভেটেড আছে। তাহলে কজগুলো একটু পড়ে নিবে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা তো আমরা পড়লাম, এটার সাথে অনেক সময় ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, এটা কনফিউশন হতে পারে। তাহলে দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এখানে অবস্ট্রাকশনের ফিচার মাস্ট থাকবে, রিকারেন্ট আপার এয়ারে অবস্ট্রাকশন ডিউরিং স্লিপ, এটা হচ্ছে মেইন ফিচার্স। আর ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমে কি থাকবে? এখানে হচ্ছে পেশেন্টটা মেইনলি থাকবে ওবেস এবং এতে হাইপোভেন্টিলেশন হবে। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য ওবেসিটিটা কম্পালসারি না, ওবেসিটি বাদেও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হইতে পারে, তবে এখানে স্নোরিংটা মাস্ট থাকবে, অবস্ট্রাকশন মাস্ট থাকবে। অপরদিকে ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, এখানে ওবেসিটিটা অবশ্যই থাকা লাগবে বাই ডেফিনেশন। এখানে স্নোরিং বা অবস্ট্রাকশনের ফিচার্স থাকাটা ম্যান্ডেটরি না। আসলে সব কারণ হচ্ছে যদি আমরা ডে টাইমে দেখি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে এটা নর্মাল থাকবে, ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের ক্ষেত্রে এটা থাকবে বেশি। তাহলে এখানে যেহেতু ভেন্টিলেশন ঠিক মতো হচ্ছে না, সো কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকবে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ইউজুয়ালি নর্মাল থাকে আনলেস ভেরি অ্যাডভান্স স্টেজ। বিএমআই যদি দেখি তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে বেশি থাকতেও পারে, নাও থাকতে পারে, তাহলে এটা হচ্ছে ম্যান্ডেটরি না। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে, ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের ক্ষেত্রে বিএমআই সবসময় বেশি থাকবে, মানে এটার নামই হচ্ছে ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম।
যদি আমরা এবিসি করি তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে ক্ষেত্রে এটা নর্মাল পাবো, আর ওবেসিটি হাইপারটেনশন সিনড্রোমের ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার কন্ডেন্সেটটা বেশি পাবো, পার্শিয়াল প্রেশার অক্সিজেনটা লো পাবো। তাহলে এই দুটো দেখে অনেক সময় কনফিউশন হতে পারে, জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখলে আশা করা যায় কনফিউশন হবে না। আর স্নোরিংটা বেশি অবশ্য অবস্ট্রাকটিভ স্লিপ আপনার ক্ষেত্রে, এটা ক্ষেত্রে স্নোরিং থাকবে, এটা ক্ষেত্রে নট ম্যান্ডেটরি। ওকে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশন অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে। এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে টপিক সিলেক্টেড কার কোনো কোশ্চেন আছে? আজকে অনেকগুলো টপিক ডিসকাশন একটু লেংদি হয়ে গেছে। কার কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের সেশন এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।